দর্শক, প্রতিনিয়ত আমরা চোখের নানাবিধ সমস্যায় ভুগে থাকি। চোখ একজোড়া হলেও তার সমস্যা কিন্তু অজস্র। কিন্তু আশার কথা হলো, চোখের এই 90% সমস্যাই কিন্তু সুচিকিৎসার মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। চোখের সুস্থতা নিশ্চিতকরণের লক্ষ্যে এবং জনসাধারণকে সচেতন করবার জন্যই 2000 সালের অক্টোবরের 12 তারিখে প্রথম বিশ্ব দৃষ্টি দিবস পালন করা হয়েছিল। এরই ধারাবাহিকতায় প্রতি বছর অক্টোবর মাসের দ্বিতীয় বৃহস্পতিবারে বিশ্ব দৃষ্টি দিবস পালন করা হয়। আজকে আমরা চোখের সুস্থতা নিয়ে আলোচনা করব। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ইউনিডো ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে জিটিভি আয়োজিত হেলথ শো ডক্টরস চেম্বারে। আপনাদের সাথে আছি আমি ডক্টর মারজান। দর্শক, আজকের গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য জিটিভির স্টুডিওতে আমাদের সাথে গেস্ট এক্সপার্ট হিসেবে আছেন দুজন চক্ষু রোগ বিশেষজ্ঞ। প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি প্রফেসর ডক্টর সৈয়দ আব্দুল ওয়াদুদ স্যারকে, চেয়ারম্যান ডিপার্টমেন্ট অফ অপথলমোলজি, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, কনসালটেন্ট, বাংলাদেশ আই হসপিটাল, উত্তরা। স্যার, আসসালামু আলাইকুম। জিটিভির স্টুডিওতে আপনাকে অনেক অনেক স্বাগত। ভালো আছেন নিশ্চয়ই? আপনাদেরকেও স্বাগত এবং আমার দর্শক যারা দেখছেন সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ স্যার। এবং দর্শক, আমাদের সাথে আরও আছেন প্রফেসর ডক্টর আশরাফ সাইদ স্যার, ভাইস প্রিন্সিপাল অ্যান্ড হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ অপথলমোলজি, ইউনাইটেড মেডিকেল কলেজ, এক্স হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ অপথলমোলজি, বারডেম, প্রেসিডেন্ট ক্যাটারাক্ট সোসাইটি, কনসালটেন্ট, আই হেলথ বাংলাদেশ, উত্তরা। স্যার, আসসালামু আলাইকুম। আপনাকেও অনেক অনেক স্বাগত আজকের আয়োজনে। কেমন আছেন? ওয়ালাইকুম সালাম, ভালো আছি, আল্লাহ ভালো রেখেছে। স্যার, প্রথমে আপনার কাছে একটু জানতে চাই, এই যে ঘটা করে বিশ্ব দৃষ্টি দিবস পালন করা হচ্ছে প্রতি বছর, এই বিশ্ব দৃষ্টি দিবস পালন করার আসলে উদ্দেশ্যটা কি? ব্যাপারটা হচ্ছে যে আমরা জানি আমাদের স্টেটে যে একটা পরিসংখ্যান আছে, সারা বিশ্বে এখন 220 কোটির মতো দৃষ্টি প্রতিবন্ধী লোক আছেন। তার মধ্যে 10 কোটি লোক যারা আমরা চিকিৎসার মাধ্যমে তাদের আমরা দৃষ্টি অনেকটা ফিরিয়ে দিতে পারি। কাজে এই যে একটা বিরাট বার্ডেন আমাদের দৃষ্টি প্রতিবন্ধী তাদের, এবং আমরা সামাজিকভাবে জিনিসটাকে ছড়িয়ে দেওয়ার জন্য যে এই চোখের স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের কি কি করতে হবে, এই যে একটা সামাজিক আন্দোলনের মাধ্যমে আমরা যাতে প্রান্তিক জনগোষ্ঠী পর্যায়ে পৌঁছে দিতে পারি যে আমাদের চোখের বিভিন্ন স্বাস্থ্যসেবা নিয়ে, যার জন্যই সারা ওয়ার্ল্ডে এই আপনি একটু আগেই বলেছেন যে অক্টোবরের দ্বিতীয় বৃহস্পতিবারে আমরা বিশ্ব দৃষ্টি দিবস পালন করে থাকি। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আপনার কাছে একটু জানতে চাই, প্রতিটা দিবসেরই কিন্তু একটা মূল প্রতিপাদ্য থাকে। এই বছর আমাদের বিশ্ব দৃষ্টি দিবসের মূল প্রতিপাদ্য কি ছিল? এবছর দৃষ্টি দিবসের মূল প্রতিপাদ্য আপনার চোখকে ভালোবাসেন। বাহ স্যার, খুব সুন্দর। মানুষ যখন নিজের চোখকে ভালোবাসবে তখন সেই সম্বন্ধে একটু জানার চেষ্টা করবে, এটা কি কি অসুখ হলে চোখের দৃষ্টিশক্তি নষ্ট হতে পারে, অথবা কারো কোনো অসুখ হয়ে গেল তার প্রতিকার কি হতে পারে, তার প্রিভেনশন করার জন্য সে কি করতে পারে, অথবা যদি এটা শল্য চিকিৎসা বা সার্জারি দরকার হয় সেটার ভালো দিক খারাপ দিক সব কিছুই সে জানার চেষ্টা করবে। সেই জন্যই বলা হয়েছে অবশ্যই সে যদি তার চোখকে ভালোবাসে সে সব কিছুই জেনে তার চিকিৎসার দিকে এগিয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, বিশ্ব দৃষ্টি দিবস যেহেতু, তার মানে বিশ্বব্যাপী কিন্তু এটা পালন করা হচ্ছে। চোখের তো আসলে সমস্যা অনেক বেশি। আমি জানতে চাচ্ছি স্যার, আমাদের দেশের যে আবহাওয়া সেটা কিন্তু স্যার অনেক দেশের থেকে একটু আলাদা। আমাদের দেশের আবহাওয়ার প্রেক্ষাপটে আপনারা চক্ষু রোগ বিশেষজ্ঞ হিসেবে কোন ধরনের চোখের সমস্যাগুলো বেশি পরিলক্ষিত করছেন? আমাদের দেশের আবহাওয়া যদি বলি আমরা, সেটার মধ্যে আমাদের বলতে পারি যে অনেকগুলো রোগী আমাদের দেশে বিভিন্ন সিজনে প্রকট হয়ে ওঠে। কনজাংটিভাইটিস, চোখ উঠা একটা বলি আমরা সাধারণ ভাষায়, সেটা হয়। তারপরে এখন যে বার্নিং ইস্যু বা এখন যে সবার যে প্রবলেম সেটা আমরা বলি ড্রাই আই বা শুষ্ক আই। হ্যাঁ, এটার বিভিন্ন ফ্যাক্টর জড়িত, যার জন্য আমাদের দেশও এটার মধ্যে পড়ে। যেমন আমাদের আবহাওয়া, ধুলাবালি, তারপরে আপনাদের ওই যে আজকাল বেশিরভাগ আমাদের কম্পিউটার বা মোবাইল ইউজ করে, তারপরে বেশি এসি রুমে থাকা, গাড়িতে এসি, এসবগুলা কিন্তু একটা আমাদের ড্রাই আইয়ের একটা বলবো যে ফ্যাক্টর হিসাবে কাজ করে। স্যার, যে ফ্যাক্টরগুলো আপনি বলেছেন এগুলো কিন্তু প্রতিদিনই আমাদের ডিল করতে হচ্ছে। বেশিরভাগ কর্মক্ষেত্রে এয়ার কন্ডিশন থাকে, বা বাংলাদেশের যে আবহাওয়া, ধুলাবালিতে কিন্তু স্যার আমাদের যেতেই হচ্ছে। সেক্ষেত্রে স্যার আসলে এই ড্রাই আইটা থেকে নিজেকে একটু সুরক্ষিত রাখার কি কোনো উপায় নেই? এসি রুমে অনেকক্ষণ না থাকা, বা এসি রুমে বসলেও যাতে এসির যে বাতাসটা যাতে ডাইরেক্ট চোখের মধ্যে না লাগে, তারপরে অনেকক্ষণ কম্পিউটার যাতে একসাথে না দেখে। আমরা বলি 20-20 একটা রুল আছে, যে 20 মিনিট দেখবে, 20 সেকেন্ড সে
20 ফিট দূরে একটা জিনিসের দিকে তাকাবে, ঘাড় ঘোরাবে, এইগুলো করে আমরা প্রতিরোধ করতে পারি। তারপরে যেটা বলছিলাম যে আমরা যারা বাইরে কাজ করি তা আমরা যেটা সানগ্লাস পরি, বা যারা কন্ট্যাক্ট লেন্স পরে তারা যাতে অনেকক্ষণ একসাথে কন্ট্যাক্ট লেন্সটা না পরে, হ্যাঁ, এইসব বিভিন্ন ইয়ের মাধ্যমে আমরা ড্রাই আইটা কিছুটা প্রিভেন্ট করতে পারি, অথবা কিছুটা আমরা ড্রাই আই থেকে মুক্তি পেতে পারি। অসংখ্য ধন্যবাদ স্যার, খুব গুরুত্বপূর্ণ কিছু তথ্য দিয়েছেন। স্যার, যেহেতু ড্রাই আই নিয়ে কথা বলছি, আমরা কিন্তু স্যার ইদানিং যদি আমরা পরিসংখ্যানটা দেখি, ছোট বাচ্চাদেরও কিন্তু ড্রাই আই অনেক বেশি দেখা যাচ্ছে। অনেক চক্ষু বিশেষজ্ঞরা বলছেন যে তারা আসলে তাদের ক্যারিয়ারে ড্রাই আই যে আগে বাচ্চাদের হতো এত বেশি কিন্তু এরকম পাওয়া যেত না। সেক্ষেত্রে স্যার বাচ্চারা কেন ড্রাই আইতে এত বেশি ভুক্তভোগী হচ্ছে? আমাদের যে আবহাওয়া পরিবর্তন হয়ে যাচ্ছে, হ্যাঁ, আমরা আস্তে আস্তে শুষ্ক দিকে চলে যাচ্ছি, এটা একটা। দ্বিতীয় হলো এখন দেখেন কিন্ডারগার্টেন বাচ্চারও লেখাপড়া কম্পিউটার নির্ভর হয়ে যাচ্ছে, অথবা মোবাইল নির্ভর, ট্যাব নির্ভর হয়ে যাচ্ছে। আগে খাতায় লিখে দিত হোমওয়ার্ক, এখন ট্যাবে করে পাঠায় দেয়, অনলাইনে পাঠায় দিচ্ছে। সুতরাং তারা কিন্তু ওইটাতে আরও বেশি অভ্যস্ত হয়ে যাচ্ছে, একদিকে এটা। অন্যদিকে আমাদের বাচ্চাদের এখন আউটডোর গেমস কমে গেছে। তারা সারাক্ষণ, আমি আমার রুগীদের বলি যে কি করে, ফুটবল খেলো, হাত দিয়ে ফুটবল খেলে তারা, কারণ সারাদিন মোবাইলে ফুটবল খেলে। তাদের খেলা, তাদের পড়া, তাদের সব কিছু এখন ট্যাব নির্ভর। সুতরাং সারাক্ষণ যদি আমি একটা ডিভাইসের দিকে, আমরা জানি যে আমরা কোনো ডিভাইসের দিকে যখন তাকাই তখন আমাদের যে ব্লিঙ্কিং যে হারটা সেটা অনেক নেমে যায়, তাতে করে চোখের উপরিভাগটা শুকায় যাচ্ছে। অন্যদিকে আবহাওয়াও শুকনো, তার উপরে বিরাট একটা মানুষ এয়ার কন্ডিশনের মধ্যে থাকছে, সেটা আমরা স্যারের কাছ থেকে শুনছি। সব কিছু মিলায় আলটিমেটলি দেখা যাচ্ছে যে আমাদের বাচ্চারাও এটা ভোগা শুরু হচ্ছে। আরেকটা বড় কারণ আছে, বাচ্চারা কিন্তু খাদ্য অভ্যাসটা একেবারেই বদলে যাচ্ছে। শাক সবজি, ছোটো মাছ, এগুলো তারা একরকম খাই না এখন, একেবারেই অপছন্দ। আর তারা সবসময় ফাস্ট ফুড, জাঙ্ক ফুড এগুলো খাচ্ছে। সুতরাং তাদের যে ভিটামিনজনিত, আমরা জানি ভিটামিন এ যদি কম থাকে খাদ্যে তবে অবশ্যই তার অসুবিধা হবে, সেগুলোও কিন্তু অনেক কমে যাচ্ছে। এই মাল্টিফ্যাক্টোরিয়াল জিনিস নিয়ে আলটিমেটলি বাচ্চাদেরও এখন দেখা যাচ্ছে তারা শুষ্ক চোখ নিয়ে ভুগছে। স্যার, আপনার কাছে আমি একটা রোগ নিয়ে জানতে চাইবো, খুবই কমন একটা সমস্যা, এখন হয়তো আগের মতো বেশি দেখা যায় না, যেটা হচ্ছে চোখ ওঠা। ছোটবেলায় আমার মনে হয় স্যার এই চোখ ওঠার সমস্যায় ভোগে নাই, বা এই যে চোখে একটা সানগ্লাস পরে, কালো একটা চশমা পরে ঘুরে নিয়ে এরকম মানুষ মনে হয় খুঁজে পাওয়া যাবে না। স্যার, চোখ ওঠা নিয়ে আপনার কাছ থেকে আমরা একটু বিস্তারিত জানবো, কিন্তু ছোট্ট একটা বিরতির পরে। প্রিয় দর্শক, আলোচনা করছি চোখের সুস্বাস্থ্য নিয়ে। ছোট্ট একটি বিরতির পর আবার ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর আবার ফিরে এলাম। স্যার, চোখ ওঠা রোগ বা কনজাংটিভাইটিস নিয়ে যদি আমাদেরকে একটু বলেন। এটা আমাদের দেশের, আমরা বলবো যে সিজনাল বা সিজন পরিবর্তনের সাথে কিন্তু চোখ ওঠাটা একটু প্রকট দেখা যায়। আমরা দেখি যে একটা বিভিন্ন সিজনে, সবসময় কিন্তু সারা বছর কিন্তু চোখ ওঠা হয় না আমাদের দেশে। একটা স্পেসিফিক একটা সিজনে দেখবো যে আমরা অনেক বেশি চোখ ওঠা হচ্ছে। আপনি যেটা বলছেন আসলে কমে যায় না, মানে এটা আসলে আমরা দেখি না কেন, এটা তো স্পেসিফিক একটা পিরিয়ডে হয়। এটা আমার কনজাংটিভাইটিসকে আমরা আবার অন্যভাবে বলি যে অ্যালার্জিক কনজাংটিভাইটিস। এটা বাচ্চাদের বেশি হয়, টিনেজ যে তাদের আবার এটা ইচিং বেশি হয়, অনেক সময় তারা পানি পড়ে চোখ লাল করে নিয়ে আসে, এটাও এক ধরনের কনজাংটিভাইটিস, যেটা আমরা অ্যালার্জিক বলি। আর আরেকটা আছে ব্যাকটেরিয়াল, যে আমরা দেখতাম আগে, আপনারা সবাই শুনছেন, যেটা আমরা ওইটাই মেইনলি আমরা চোখ ওঠা হিসেবে মানে বেশি জানি। এটাতে আমার অনেক পানি পড়বে, কিছু ডিসচার্জ বলি আমরা, ময়লা আসবে। কাজেই আমরা যে কমে যাচ্ছে বা কমে গেছে তা না, আমরা কিন্তু পাই একটা সিজনাল। এখন কিন্তু স্যার ওই যে চোখে কালো চশমা লাগিয়ে স্কুলে যায় বাচ্চারা, এটা কিন্তু স্যার একটু কম দেখছি। এর কারণ কি উন্নত চিকিৎসা আসলে বেরিয়ে গিয়েছে? এটা কি আসলে একটা কারণ কিনা? এইটা একটা পয়েন্ট আপনি বলছেন, ঠিকই আছে। আরেকটা জিনিস হলো যে আমরা কিন্তু এখন ডিসকারেজ করি, যদি কনজাংটিভাইটিস ব্যাকটেরিয়াল হয়, এটা কিন্তু ছোঁয়াছে, যার জন্য আমরা বলি যে এটা সুস্থ না হওয়া পর্যন্ত বাসায় থাকার জন্য। নাহলে এটা তো কন্টাজিয়াস, একজনের চেয়ে আরেকজনের ছড়াবে। যার জন্য আমরা অ্যাডভাইস করে দিই যাতে যদি এটা অ্যালার্জিক না হয়, যে অ্যালার্জিক কনজাংটিভাইটিস না হয়, যদি এটা ইনফেক্টিভ হয়, আমরা বলে দিই আপনি 1 সপ্তাহ বা 5 দিন একটু রেস্টে বাচ্চারা স্কুলে যেতে না যায়, যার জন্য হয়তো একটু কম দেখে না। জি স্যার। স্যার, আমাদের দেশে তো আসলে মানুষের একটা কমন টেন্ডেন্সি আছে, সমস্যা না হলে আসলে কেউ চিকিৎসকের কাছে যায় না, বা সবার পক্ষে আসলে সম্ভব হয় না। সেক্ষেত্রে স্যার আসলে চোখের কোন ধরনের উপসর্গগুলো যদি একজন মানুষ লক্ষ্য করে, তার আসলে তখন চিকিৎসকের কাছে যাওয়াটা জরুরি? তারা বাসা দিয়ে কিভাবে বুঝতে পারবে যে এখন সময় হয়েছে চিকিৎসকের কাছে যাবার? বিভিন্ন রোগের বিভিন্ন রকম উপসর্গ হয়।
আমরা ধরি যদি একজন রোগীর ক্যাটারেক্ট থাকে অথবা সে যদি ডায়াবেটিক রোগে ভোগে, সেখানে দেখা যায় যে তার দৃষ্টিশক্তির অসুবিধা ভোগে, হয়তো পড়তে অসুবিধা হচ্ছে, টিভির খবরটা দেখতে পাচ্ছে না। আবার এই যে সময়ের সাথে সাথে বা সিজনের সাথে সাথে তখন দেখা যাবে চোখ লাল হচ্ছে, পানি পড়ছে, সেখানেও কিন্তু দৃষ্টি কমে যেতে পারে। আমাদের দেশের একটা বড় অসুবিধা কি, স্যার যেমন বললেন যে এখানে কনজাংটিভাইটিস সম্বন্ধে আমাদের একটা বড় অসুবিধা হলো যে ওষুধের দোকানে গেলেই ওষুধ পাওয়া যায়, চোখের ড্রপ দিয়ে দেয়, চোখের ড্রপ দিয়ে দেয়। আরও বড় কথা, স্টেরয়েড দিয়ে দেয়। স্টেরয়েড দিয়ে দেখা যায় যে এসব কনজাংটিভাইটিসের রুগী, প্রথমে কনজাংটিভাইটিস ছিল, সে ক্যারাটাইটিস নিয়ে চলে আসতেছে, কর্নিয়াকেও ইনভলভ করে ফেলতেছে। সুতরাং এই জিনিসগুলা আমাদের প্রতিনিয়তই চেম্বারে দেখতে হয়। অথবা সাধারণ একটা কিছু হয়েছে চোখে, তাকে স্টেরয়েড ড্রপ দিয়েই যাচ্ছে, সে কিনছে দিচ্ছে। এই যে অ্যালার্জি কনজাংটিভাইটিস স্যার বললেন, তার জন্য স্টেরয়েড দিয়ে ছোটো বাচ্চারও ক্যাটারেক্ট নিয়ে চলে আসতেছে, স্কুলে পড়ে তার ক্যাটারেক্ট নিয়ে চলে আসতেছে, তাদের গ্লুকোমা হয়ে যাচ্ছে। শুধুমাত্র আমাদের কোনো রেগুলেশন নাই, ওষুধ বিক্রির কোনো রেগুলেশন নাই আমাদের, যে চাইলেই একটা স্টেরয়েড ড্রপ পাওয়া যায়। আর যেসব কারণে দৃষ্টিশক্তির অসুবিধা হোক, লাল হোক, পানি পড়ুক, যাই হোক, আপনি বললেন যে যেতে পারে না, আমাদের সরকারি হাসপাতাল তো আছে, হ্যাঁ, সেখানে যেতে পারে। আমি হলপ করে বলতে পারি, আমাদের কাছে একটা গরিব রুগী এসে যদি দেখাতে আসে, সে দিতে পারবে না, অবশ্যই আমরা দেখে দিই। একটা রুগীও বলতে পারবে না যে আমাকে পয়সার জন্য দেখে দেয়নি, কোনো ডাক্তারই এটা করে না। কিন্তু অনেক সময় রুগীরা হয়তো হেজিটেট করে যে ওখানে যাব, গেলে হয়তো পয়সা লাগবে। এই জিনিসটা ঠিক না। বিনামূল্যে আমরা প্রচুর রুগী দেখি, রুগীকে আমরা দেখি শুধু না, তার ওষুধটাও পর্যন্ত দিয়ে দিই। কিন্তু আমার পর্যন্ত তো আসতে হবে, তারপরে দায়িত্ব আমার। যতক্ষণ পর্যন্ত আমার কাছে না আসবে, আমাদের কাছে না আসবে, সেই দায়িত্ব তো আমি নিতে পারবো না। সুতরাং চারু কোর্সে যে কোনো অসুবিধা হোক, অ্যাভেলেবেল ডাক্তারের কাছে তাকে পৌঁছাইতে হবে, তবেই চক্ষু সুরক্ষিত থাকবে। আমরা দৃষ্টি দিবসে বলি যে চোখকে ভালো রাখবো, কেমন করে ভালো রাখবো, সেই সম্বন্ধগুলো আমরা তখনই এটাকে আমরা সফল করতে পারবো দিবসটাকে, নাইলে তো সফল করতে পারবো না। অনেক সময় স্যার দেখা যায় রোগীদের একটা বা আমাদের একটা টেন্ডেন্সি আছে, ডক্টরের কাছে যাব এইটুক সমস্যার জন্য একটু ফার্মেসিতে যাই। অনেক সময় স্যার ড্রাই আইয়ের সমস্যার জন্য একটা আর্টিফিশিয়াল টিয়ার এই জাতীয় কিছু ড্রপ কিন্তু দেয়া হয়, বা অনেকের বাসাতেই থাকে, একটু চোখ খচখচ করছে, শুকনো লাগছে, চোখে একটু ড্রপ দিয়ে দেয়। এটা কি স্যার যুক্তিসঙ্গত? ড্রাই আইয়ের জন্য আমরা যেসব ওষুধপত্রগুলো ব্যবহার করি, বাইরের দেশে কিন্তু এগুলো ওভার দ্য কাউন্টারে বিক্রি হয়। সুতরাং এটার যে না দেয়া যাবে না কোনো কথা নাই। কিন্তু এখানে হয় কি, আমাদের দেশে দেখা যায় যে একটা ওষুধ কিনে এই ওষুধটা বছর ধরে দেয়, সেটা তো আবার নিষেধ, সেটা তো আবার দেওয়া যাবে না। হ্যাঁ, তবে এখন যে কিছু কিছু ফার্মাসিউটিক্যালস কোম্পানিরা ছোট ছোট মিনি ড্রপ বের করছে, সিঙ্গেল ইউজ ড্রপ, একদিন ব্যবহার করা যাবে। ওই একদিন ব্যবহার করাতে কিন্তু ওই অসুবিধাটা কমে যাচ্ছে, যে একটা ওষুধ রেখে দিল, 6 মাস ধরে ব্যবহার করলো, ওই ওষুধের মধ্যেই ব্যাকটেরিয়া ডেভেলপ করলো, সেটা চোখের মধ্যে দিল, দিয়ে আবার আরেকটা অসুখ বের করলো বা ওখানে তৈরি হয়ে গেল, সেটা আর হচ্ছে না। আর ড্রাই আইতে আমরা যে ওষুধ আমরা ব্যবহার করি, টিয়ার ড্রপ, যারা কম্পিউটারে বেশি কাজ করে, হ্যাঁ, তাদের কিন্তু বাইরের দেশগুলোতে ওভার দ্য কাউন্টার এই জন্যই বিক্রি করা হয়, যেন তারা নিজের ওষুধ কিনে দিতে পারে। কারণ আমাদের দেশে আপনি যে বললেন ডাক্তারের কাছে আসা যায় না, বাইরে তো আরও যাওয়া যায় না, তারা ডাক্তারের কাছে যাওয়াই বড় কষ্ট। সুতরাং ওই সব ক্ষেত্রে তারা ওই ওষুধগুলো নিয়ে ব্যবহার করলে কোনো ক্ষতি নাই, সেগুলো সেফ স্যার? সেফ, এটা সেফ। স্যার, যে কোনো দৃষ্টির সমস্যার কিন্তু এন্ড রেজাল্টটা যেটা হয়, অনেক সময় দৃষ্টি হারিয়ে যায় বা অন্ধত্ব নিয়ে সবার একটা ভয় কাজ করে। এই অন্ধত্বটা আসলে প্রতিরোধ করার জন্য স্যার শুরু থেকে কি আমরা কোনো ব্যবস্থা নিতে পারি, বা বিভিন্ন ধরনের রোগের কিন্তু ভ্যাকসিন আছে, সেরকম চোখের সমস্যাগুলোর ক্ষেত্রে কি এমন কোনো প্রতিরোধ আছে কিনা? অবশ্যই আছে। আপনি যেটা বললেন যে চোখের, আসলে আমাদের যদি আইয়ের কোনো প্রবলেম হয়, যেমন এবারকার আমাদের একটু আগে বললাম যে আপনার চোখকে ভালোবাসা, বা যদি আমরা ইংলিশে বলি, যেটা তারা স্লোগান দিচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড, লাভ ইউর আইস। কাজে সেখানে কিন্তু এখানে চোখের যদি কোনো সমস্যা হয়, তার শারীরিক একটা সমস্যা হচ্ছে, তার মানসিকভাবে সে কিন্তু বিপর্যস্ত থাকে। আবার আমরা যদি বলি সামাজিকভাবেও সে কিন্তু অনেক সময় তার প্রবলেম হয়। অবশ্যই এটার একটা অর্থনৈতিক দিকটাও আছে। কাজে আমাদের মেইন ফোকাসটা হবে কিভাবে প্রতিরোধ করা যায়, আপনি যে পয়েন্টটা আনছেন। তো আমরা যদি ড্রাইয়ের ব্যাপারটা যদি আমরা চিন্তা করি, একটা এক্সাম্পল, তা আমরা যে জিনিসগুলো দিয়ে আমরা এটা প্রতিরোধ করতে পারবো, যে তাই ওই ফ্যাক্টরগুলো আমরা অ্যাভয়েড করব। তারপরে যেমন একটা আগে ছোটোবেলা আমরা, আপনারাও নিশ্চয়ই দেখছেন যে বাচ্চাদের অনেক সময় ভিটামিন এ ডেফিসিয়েন্সির জন্য ড্রাই হতো। এটা আমাদের গভর্নমেন্টের স্টেপ নেওয়ার পরিপ্রেক্ষিতে ভিটামিন এ ডিস্ট্রিবিউশনের জন্য এটা কিন্তু এই রেটটা কিন্তু কমে গেছে এখন আমাদের।
তারপরে ধরেন ওই যে আমরা যেটা বললাম যে বাচ্চারা সবসময় ট্যাব ইউজ করে, কম্পিউটার ইউজ করে, শুধু ড্রাই আই না, আমরা আজকাল লক্ষ্য করছি যে বাচ্চাদের আজকাল কিন্তু বাচ্চাদের মায়োপিক শিফট হচ্ছে, অর্থাৎ বাচ্চারা দূরে কম দেখতেছে। কারণ কি সবসময় ট্যাব কম্পিউটার কাছে দেখতে দেখতে একটা সময় হয় তখন আর দূরে তাকালে সে দেখে না। তাইলে আমরা যদি ওখানে অ্যাডভাইস দিই যে তুমি ওই যেটা আমরা বলছিলাম 20-20 রুল, 20 মিনিটের বেশি আমরা দেখতে দিব না, 20 মিনিট পরে 20 সেকেন্ডে আমরা 20 ফিট দূরে একটা জিনিসের দিকে তাকাবো। এবং আপনারা হয়তো জানেন, অনেকেই জানেন যে আমেরিকাতে বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে আপনার 1 বছরের নিচের বাচ্চাদের কখনো তারা অ্যালাউই করে না কোনো ডিভাইস। হ্যাঁ, 2 বছর পর্যন্ত বলবে যে মানে ওটা ধারে কাছেও দিবে না। কিন্তু আমাদের তো এই ধরনের সম্ভবত কোনো রেস্ট্রিকশনও নাই, অনেকটা আমরা যেটা বলি জনসচেতনতাও নাই, যেটা আমরা পাবলিক অ্যাওয়ারনেসও নাই। কাজে এইগুলা যদি আমরা ইমপ্লিমেন্ট করতে পারি তাহলে তো আমরা অনেকটা প্রতিরোধ করতে পারবো। ড্রাই আই ইনক্লুডিং আপনার যেটা বললাম যে মায়োপিয়া হচ্ছে বা যেটা আপনার দূরে কম দেখবে, সেটাও প্রিভেন্ট করতে পারবো। কারণ গ্রোয়িং এই যে কন্টিনিউয়াস দেখতে দেখতে এটা স্টিমুলেশনে গিয়ে রেটিনাটা মানে টোটাল আইবলের সাইজটাও বড় হয়ে যায়, এইগুলো একটা দিক। তারপরে আমরা যদি বলি যে পড়াশোনা করার সময় অপটিমাম লাইট ইউজ করার জন্য, অনেকে আছে দেখবেন যে কম্পিউটার দেখছে বা মোবাইল দেখছে রাত্রে অন্ধকার রুমের মধ্যে, সেটাও কিন্তু তার একটা মানসিক বা চোখের উপর একটা স্ট্রেইন পড়ে, তার শরীরের জন্য হেডেক হইতে পারে। অনেক সময় এগুলো দেখতে দেখতে অনেক সময় একটা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলতে পারে, সেটাও আমরা অ্যাডভাইস করতে পারি। তারপরে আমরা এটা যদি বলি যে ক্যাটারেক্ট, আমরা প্রিভেন্টেবল ব্লাইন্ডনেস বলি, যেটা আমাদের দেশে সবচেয়ে বড় কারণ হলো কিন্তু 1 নম্বর কজ মানে প্রিভেন্টেবল ব্লাইন্ডনেসের ক্যাটারেক্ট। আমরা যদি পাবলিক অ্যাওয়ারনেস গ্রো করতে পারি যে এটা তো আসলে সময় মতো চিকিৎসকের কাছে গেলে এটার প্রপার ট্রিটমেন্ট আছে, ইনিশিয়ালি আমরা চশমা দিয়ে ট্রাই করি, না হলে তো সুন্দর করে আজকাল খুব সফিস্টিকেটেড ওয়েতে অপারেশন করে লেন্স দেয়, সব আগের মতো তার দৃষ্টিশক্তি ফিরে পায়। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার, আপনার কাছে এবার যে সমস্যাটা নিয়ে জানতে চাই, বহু ছোটবেলায় আমিও এই সমস্যায় ভুগেছি, সেটা হচ্ছে চোখ দিয়ে পানি পড়া। এই চোখ দিয়ে পানি পড়ার কারণটা আসলে জানবো, কিন্তু ছোট্ট একটি বিরতির পরে। প্রিয় দর্শক, ইউনিরো ফার্মাসিউটিক্যালসের সৌজন্যে দেখছেন ডক্টর চেম্বার। ফিরছি ছোট্ট একটি বিরতির পর, সঙ্গেই থাকুন। দর্শক, বিরতির পর ফিরে এলাম, কথা বলছি চোখের সুস্থতা নিয়ে। স্যার, বিরতির পূর্বে আপনার কাছে আমার প্রশ্নটা ছিল যে চোখ দিয়ে যে পানি পড়ে, আসলে এই সমস্যাটা কেন হয় বা কারাই আসলে এই সমস্যায় বেশি ভুক্তভোগী? চোখ দিয়ে পানি পড়ার তো অনেক কারণ আছে। একটা হয় চোখের পানি বেশি তৈরি হচ্ছে, আরেকটা হয় চোখের পানি ড্রেন হতে পারছে না। এই দুই ক্ষেত্রেই পানি বেশি পড়বে। চোখের পানি বেশি তৈরি, যেমন যদি চোখ ওঠে, এটা ইনফেক্টিভ হতে পারে, অ্যালার্জিক হতে পারে। অথবা ড্রেন হচ্ছে না, আমাদের যে নেত্রনালীটা আছে যেটা দিয়ে আমাদের চোখের পানিটা নাকের ভিতরে চলে যেয়ে বাষ্প হয়ে উড়ে যায়, ওই রাস্তাটা যদি বন্ধ থাকে সেই ক্ষেত্রেও চোখের পানি পড়বে। আবার এই যে একটু আগে কথা বলছিলাম ড্রাই আই, আমাদের একটা ছোট্ট জিনিস জানা থাকতে হবে, আমাদের চোখের সামনে কিন্তু একটা পানির আস্তর আছে, সেই আস্তরের 3টা লেয়ার আছে। সবার বাইরে একটা তেলের লেয়ার আছে যে পানিটাকে বাষ্প হতে দেয় না। মাঝখানের লেয়ারে পানির লেয়ারটা থাকে, আর ভিতরে থাকে একটা শ্লেষা জাতীয় জিনিস, মিউকাস একটা লেয়ার। এই যে 3টা জিনিস নানা গ্ল্যান্ড থেকে তৈরি হয়। এই 3টা লেয়ারের গ্ল্যান্ডগুলা যদি যে কোনো একটা কার্যকরিতায় অসুবিধা হয়, তবে কিন্তু চোখের এই যে ফিল্মটা আছে, টিয়ার ফিল্ম তৈরি হবে না। টিয়ার ফিল্ম যখন তৈরি হবে না, তখন একটা রেসপন্স যাবে সেন্টারে যে এই টিয়ার ফিল্ম নাই, চোখ শুকায় যাচ্ছে, তখন কিন্তু পানি তৈরি হবে। পানি আবার যেটা তৈরি হবে, এই পানিটার স্ট্রাকচার কিন্তু এই টিয়ার ফিল্মের মতন না, সুতরাং সে ওইখানে সেইভাবে দাঁড়ায় থাকতে পারবে না, সুতরাং সে পড়তে থাকবে। সুতরাং এই যে ড্রাই আই বলি, অথবা নেত্রনালী বন্ধ বলি, অথবা কনজাংটিভাইটিস বলি, যেসব কারণগুলাই প্রধানত হয়, এইখানে চোখের পানি পড়তে থাকে। আমাদের চোখের সামনে যে পানিটা থাকে সেটা কিন্তু খাড়া হয়ে দাঁড়ানো থাকে, পানি সবসময় সমতলে থাকে, ও কিন্তু ওটা থাকে না। এটাই একটা মেকানিজম। এই মেকানিজমটা যখন নষ্ট হয়ে যাবে, তখন আর পানি চোখের সামনে দাঁড়িয়ে থাকতে পারবে না, পানি তখন পড়তে থাকবে, সামনে দিয়েই পড়তে থাকবে। তো সুতরাং এক একটা কারণ তার এক একটা প্রতিকার। বেশ জটিল অবকাঠামো স্যার, খুব সহজেই তো আমরা দেখছি, ভিতরে যে আসলে এত মেকানিজম কাজ করছে, এটা কিন্তু আসলে আমাদের অনেকেরই জানা নেই। আমি প্রফেসর আশরাফ স্যারের সাথে একটু অ্যাড করতে চাচ্ছিলাম যে বাচ্চাদের ব্যাপারে যদি বলেন, তাহলে বাচ্চাদের আসলে যেটা বলছে ড্রেনেজ সিস্টেম ডিফেক্ট থাকে, যে একটা আমরা বলছি কনজেনাইটাল নেজোলেক্টিমাল ডাক্ট অবস্ট্রাকশন, যে বাচ্চারা জন্মের পরে এটা কিন্তু আস্তে আস্তে ক্যানালাইজেশন হয়। অনেক বাচ্চাদের কিন্তু এটা ব্লক থাকে, বন্ধ থাকে, যার জন্য বাচ্চাদের কিন্তু পানি পড়ে।
স্যার আমার যেটা হয়েছিল, আমারও পানি পড়তো ছোটবেলায়, একটা সার্জারির মাধ্যমে আমার আসলে যেতে হয়েছিল Probing করছিল এই হয়তো। সমস্যাটার জন্য। ধন্যবাদ স্যার। স্যার আপনার কাছে যেটা জানতে চাইবো, আজকাল তো স্যার আসলে সবাই খুব সৌন্দর্য সচেতন, একটু অ্যাস্থেটিক পারপাসে অনেকে চোখে লেন্স পরেন, কালারফুল লেন্স পরেন, কেউ আবার পাওয়ার লেন্স পরেন। এই লেন্স যারা স্যার কেউ কেউ আছে মাঝে মাঝে পড়েন, কারো কারো হয়তো তাদের প্রফেশনের জন্য প্রায়শই পড়তে হচ্ছে। তো এই লেন্স পরাটা কি আসলে স্বাস্থ্যসম্মত কিনা, বা যদি পড়তেই হয় সেক্ষেত্রে কি কি সাবধানতা অবলম্বন করা যায়? লেন্সটা তো আপনি যেটা বললেন যে কসমেটিক পারপাসে অনেকে পরে, পাওয়ার স্যার আমরা বলি যে মানে নন পাওয়ার লেন্স যেগুলো আর কি, জাস্ট ফর কসমেটিক পারপাস। অনেক সময় আমাদের যারা ওই যে কালার চেঞ্জ করে ফেলে বিভিন্ন কালারের। আর আরেকটা আছে যে ট্রিটমেন্ট পারপাসে লেন্স পরে, যে সে হয়তো অনেক বেশি পাওয়ার চশমাটা পরলে মোটা চশমা হয়ে যাবে, সেটা লেন্স পরতে পারে। তো লেন্স পরার জন্য যেটা হচ্ছে যে আমরা একটা ড্রাই আইয়ের সময় যখন আলাপ করেছিলাম, একটা বলছিলাম যে কন্ট্যাক্ট লেন্স যদি অনেকক্ষণ পরে থাকে তাইলেও কিন্তু ড্রাই আই হতে পারে। কাজেই লেন্স পরার কিছু অ্যাডভাইস আছে, ওইগুলো ফলো করলে আশা করি তেমন সমস্যা হয় না। যে ওইটা প্রপারলি পড়তে হবে, ঘুমানোর সময় খুলে রাখতে হবে, তারপরে আপনার ওই যে প্রিজারভেটিভ যেটা, ওইটা যাতে সবসময় একদম মানে ফ্রেশ থাকে, এগুলো খেয়াল রাখতে হবে। কাজেই লেন্সের ব্যাপারটা যে এটা আপনি যেটা বললেন, এটা ট্রিটমেন্ট পারপাসের উপরে আবার কসমেটিক দুইটাই হতে পারে, কোনো সমস্যা নাই, কিন্তু এটার প্রপার মেনটেনেন্স ইজ ইম্পর্টেন্ট। অবশ্যই স্যার। এখন এবং কিন্তু আরেকটা জিনিস এটার সাথে আমি অ্যাড করি, অনেক সময় লেন্স ইনডিউসড অ্যালার্জিও হতে পারে চোখে, অনেকের চোখ পরার পরে লাল হয়ে যায়। কাজে অনেকগুলা মানে ফ্যাক্টর কাজ করে, যে এটা পড়লে সমস্যা হতে পারে, আবার মনে করেন একটা ট্রিটমেন্ট পারপাসে কত সুন্দর সে চশমা ছাড়া দেখবে না, কিন্তু একটা লেন্স পরলে সব দেখছে। কাজে দুইটাই আছে। কিছু স্পেসিফিক মনে হয় স্যার একটু ভালো ব্র্যান্ড ব্যবহারেরও বিষয় আছে, কারণ এখন স্যার অনলাইনে খুব অল্প দামে কিন্তু যত্রতত্র লেন্স বিক্রি হচ্ছে। আমি জানি না স্যার এগুলো কতটা স্বাস্থ্যসম্মত, এবং অনেক ভুক্তভোগীও দেখা যাচ্ছে কিন্তু স্যার কারো কারো চোখের ভিতরে লেন্স ঢুকে গিয়েছে, বা লেন্স পরার কারণে চোখ পুরো লাল হয়ে ফুলে গিয়েছে, একদম মানে ব্যান্ডেজ করে রেখেছে, এত বাজে অবস্থায় চলে গিয়েছে। এক্ষেত্রে মনে হয় আমাদের দর্শকরা একটু সাজেশনগুলো মেনে চললে একটু ভালো থাকতে পারবেন। কন্ট্যাক্ট লেন্সের ব্যাপারে একটা কথা আছে, এই ব্যাপারে ক্রেজি হওয়া যাবে না। কিছু রোগী আছে খুব ক্রেজি, কন্ট্যাক্ট লেন্সই পরবো, চশমা পরবো না। মনে রাখতে হবে আমার চোখে একটু কনজাংটিভাইটিস হচ্ছে, আমার চোখে চুলকাচ্ছে, আমার চোখে আজকে একটু অসুবিধা লাগছে, ওই দিন আমি চশমা পরবো, ওই দিন কন্ট্যাক্ট লেন্স পরবো না। কারণ কনজাংটিভাইটিস হওয়ার পরে আমি তার উপরে কন্ট্যাক্ট লেন্স পরলাম, জীবাণুটাকে আমি ভিতরে আটকায় দিলাম, আলটিমেটলি দেখা যাবে আমি কর্নিয়ার একটা অসুবিধা নিয়ে আসলাম। সুতরাং এইটা করা যাবে না। তারপর লেন্স অনেক দিন ফেলে রেখে একটা অনুষ্ঠান শুরু হলো, 1 মাস পরে ওইটাই পরে ফেললাম, দেখা গেল যে আসলে ওই লেন্সটার পরার উপযুক্ত নাই, ওখানে একটা কমপ্লিকেশন হবে। আরেকটা হলো বাজারে যে কেনা লেন্স, সব মানুষের চোখের মাপ সমান না, লেন্সের কিন্তু বিভিন্ন মাপ আছে। সুতরাং একজন ডাক্তার, চোখের ডাক্তার যারা লেন্সের উপর প্র্যাকটিস করেন বা লেন্সের উপর কাজ করেন, তাদের দেখায় সেই মাপ অনুযায়ী লেন্স নিতে হবে। স্যার যেগুলো বললেন ওগুলো মেনে চললে লেন্স পরলে কোনো অসুবিধা হবে না, কিন্তু নিয়ম মেনে পড়তে হবে। অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার চোখের যে সমস্যাগুলো, আপনারা চিকিৎসক হিসেবে বর্তমানে বাংলাদেশে আসলে চোখের আধুনিক চিকিৎসাগুলো কী কী রয়েছে, এবং কতটা এগিয়েছি আমরা আসলে মেডিকেল সেক্টরে এই চোখের সমস্যাগুলোর চিকিৎসা নিয়ে, এটা যদি আমাদেরকে একটু ছোট করে বলেন। আমি তো মনে করি চিকিৎসার স্বাস্থ্যের যেসব বিষয়ে সবচেয়ে বেশি আগে আছি আমরা দেশে, তার মধ্যে চোখ অন্যতম। ক্যাটারাক্ট সার্জারি, ছানি চিকিৎসা, পৃথিবী জোড়া সবচেয়ে মডার্ন চিকিৎসা যেটা হয় ওইটা আমাদের এখানে অহরহ হয়। আসেন গ্লুকোমা সার্জারি, সেখানেও যে যে চিকিৎসা হয়, ভালভ রিপ্লেসমেন্ট সহ, ট্র্যাবেকুলেক্টমি তো পুরানোই হয়ে গেছে, সবই আমাদের দেশে হয়। ভিট্রোরেটিনাল সার্জারি, সেটাও এমন কোনো ভিট্রোরেটিনাল সার্জারি নাই যেটা আমাদের এখানে হয় না। তাছাড়াও এই যে অকুলোপ্লাস্টিক যেসব সার্জারি আছে, কর্নিয়ার যে ক্যারাটোপ্লাস্টি আছে, এই প্রতিটা সার্জারি আমাদের দেশে আমি মনে করি বিশ্বের যে কোনো জায়গার যত উন্নত দেশই বলেন তার তুলনায় আমরা কোনো অংশে পিছায় নাই। ইভেন রিফ্রেক্টিভ সার্জারি, হ্যাঁ রিফ্রেক্টিভ, সরি ওইটা বলা হয় নাই, রিফ্রেক্টিভ সার্জারি যেমন ল্যাসিক হচ্ছে, স্মাইল হচ্ছে, এবং যেটা হচ্ছে সেটা একেবারে আন্তর্জাতিক মানের হচ্ছে। প্রতিটা চিকিৎসাই আমাদের দেশে আন্তর্জাতিক মানে হচ্ছে। সুতরাং আমি মনে করি যে বিদেশে মানুষ যে চিকিৎসা করতে যাচ্ছে, হ্যাঁ সে যেতে পারে, এটা তার অধিকার, কিন্তু এই দেশে চিকিৎসা করলে যে তার কোনো অসুবিধা হবে এটা হওয়ার কোনো সুযোগই নেই। স্যার এটা জেনে খুব ভালো লাগলো, এবং আরও যাতে চিকিৎসা ব্যবস্থা উন্নত হয় সেটাই কিন্তু আমরা আশা রাখতে পারি। অবশ্যই।
স্যার 9 অক্টোবর কিন্তু আমরা বিশ্ব দৃষ্টি দিবস পালন করেছি। এই যে চোখের সুস্বাস্থ্য নিয়ে আজকে আমরা এতগুলো আলোচনা করলাম, আপনাদের দুজনকেই অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের পেশাগত কারণে ভীষণ ব্যস্ত থাকেন স্যার, আজকে আমাদেরকে সময় দিয়েছেন, অত্যন্ত কৃতজ্ঞতা বোধ করছি। কিন্তু স্যার যাবার সময় এই বিশ্ব দৃষ্টি দিবসকে উদ্দেশ্য করেই আপনাদের দুজনের কাছ থেকেই জনসাধারণের উদ্দেশ্যে দুটো সচেতনতার কথা শুনতে চাই। স্যার আপনাকে দিয়ে শুরু করুন। আমি তো বলবো যে বিশ্ব দৃষ্টি দিবসের যে সারা বিশ্বব্যাপী যে স্লোগানটা আছে সেটাই এনাফ, আপনার চোখকে ভালোবাসুন, তাইলে কিন্তু সব সমস্যার সমাধান হয়ে যাবে। অসংখ্য ধন্যবাদ স্যার আপনাকে। স্যার আপনার কাছে একটু শুনতে চাই। আমি দর্শকদের বলতে চাই যে আমাদের উপর একটু আস্থা রাখেন, আমরা আপনাদের জন্য আছি। আমরা অবশ্যই আপনাদের সব অসুবিধা দূর করতে পারবো এবং এটা করতে আমরা বদ্ধপরিকর। অসম্ভব ধন্যবাদ স্যার। দর্শক, বিশ্ব দৃষ্টি দিবসের প্রতি বছরের প্রতিপাদ্যগুলো কিন্তু আমাদের এটাই শিখিয়ে দেয় যে সুচিকিৎসার মাধ্যমে চোখের সমস্যাগুলো কিন্তু অধিকাংশই আমরা সমাধান করতে পারি। সময় মতো চিকিৎসককে দেখানো এবং নিয়মিত চক্ষু পরীক্ষার মাধ্যমে কিন্তু চোখকে ভালো রাখা সম্ভব। আমাদের এই আয়োজনগুলো দেখতে হলে প্রতি শুক্রবার জিটিভির পর্দায় সকাল 9টায় চোখ রাখতে হবে। ততদিন পর্যন্ত সবাই নিজের চোখের যত্ন নিন এবং অন্যকেও চোখের যত্ন নিতে উৎসাহিত করুন।